একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক ভূগোল ও পরিবেশ, রাজশাহী কলেজ, রাজশাহী। একটু সমস্যার জন্য আজকে আমরা বিলম্বে ক্লাস শুরু করছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসো আমরা দেখি আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তোমরা যদি এই মানচিত্রটা লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এশিয়ার রাজনৈতিক মানচিত্র দেয়া আছে, অর্থাৎ এশিয়া মহাদেশভুক্ত যে দেশগুলি সেই দেশগুলি, এবং লক্ষ্য করো উপরে আমরা রাশিয়া সহ দেখাচ্ছি। যদিও রাশিয়া কি ইউরোপের অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু আমরা জানি যে রাশিয়ার একটা বড় অংশই এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। মস্কো সহ রাশিয়ার পশ্চিমাংশই ইউরোপের অন্তর্ভুক্ত। এখানে যদি আমরা দেখি তাহলে দেখো যে শুধু বাংলাদেশের একটা মানচিত্র দেখানো হচ্ছে, এবং নিচে ইনসেটে দেখো যে ইনসেটে ভারতীয় উপমহাদেশ তথা সার্কভুক্ত যে দেশগুলি, যে 8টি দেশ, সেই 8টি দেশের মানচিত্র দেখানো হচ্ছে। আমরা যদি এই মানচিত্রে আসি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের একটা ছোট্ট অংশ, তোমরা এই যে ইনসেটে যে লাল অংশটা দেখতে পাচ্ছ, সেই ছোট্ট অংশ অর্থাৎ রাজশাহী জেলাকে এই মানচিত্রে উপস্থাপন করা হয়েছে। এবং আমরা যদি এই মানচিত্রটা দেখি, যদিও এটি রাজশাহীর না, এটি হচ্ছে নওগাঁর একটি এলাকার মানচিত্র, রানীনগরের চক বলরামপুর বলে একটা অংশের। আমরা এই ধরনের মানচিত্রকে বলি মৌজা মানচিত্র। তোমরা জানো যে একে অনেকেই নকশা বলে অভিহিত করে থাকে, অর্থাৎ যেখানে বসতি অথবা কৃষি জমি, রাস্তাঘাট সহ প্রতিটা অংশ আলাদা আলাদাভাবে দেখানো হয়। তোমরা দেখো যে এখানে ছোট ছোট বক্স রয়েছে, অর্থাৎ একটা, এবং প্রত্যেকটার বিপরীতে আলাদা আলাদা নাম্বার দেয়া রয়েছে, যেটাকে আমরা বলি দাগ নাম্বার। তাহলে এই যে আমরা প্রথমে দেখলাম এশিয়া মহাদেশ, সেখান থেকে একটা ছোট্ট অংশ বাংলাদেশের রাজশাহী জেলা। আবার আমরা যদি রাজশাহী বিভাগের কথা চিন্তা করি তাহলে তার একটা ছোট্ট অংশ এই চক বলরাম মৌজা। আমরা এই যে মানচিত্রগুলি দেখাচ্ছি, এখান থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আজকে আসলে কোন বিষয়ে কথা বলবো। যদি তোমাদের ধারণা ঠিক হয়ে থাকে তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় মানচিত্র এবং স্কেল। তোমরা দেখো যে এখানে যে মানচিত্রগুলি দেখিয়েছি সেই মানচিত্রগুলি অন্তর্ভুক্ত যে এলাকা সেটি কিন্তু কম অথবা বেশি হচ্ছে। এই যে একটা ছোট্ট জায়গার মানচিত্রকে বড় করে দেখানো, আবার বড় জায়গার মানচিত্রকে ছোট করে দেখানো, এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে স্কেল। তো আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। তো আসো আমরা দেখি যে আজকে আমাদের যে বিষয়, এই বিষয়ের উপরে আলোচনা করতে গেলে যে শব্দগুলি প্রথমে আসে, আমরা শব্দগুলি একবারে দেখে নিই যেন আমাদের আলোচনা করতে সুবিধা হয়। তোমরা প্রথমেই দেখো যে আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে নকশা, তারপরে মানচিত্র, মৌজা মানচিত্র, গ্লোব বা ভূগোলক, ভূচিত্রাবলী, অভিক্ষেপ, প্রতিভূ অনুপাত, স্কেল, সরল স্কেল এবং কর্ণীয় স্কেল। তো আসো আমরা এখানে একটু এলোমেলো ভাবে আলোচনা করব। সেটা হচ্ছে যে মানচিত্রটা কি। মানচিত্রটা হচ্ছে কি যে আমরা পৃথিবীকে যে অবস্থায় দেখি, তোমরা জানো পৃথিবী হচ্ছে উপবৃত্তাকার, অর্থাৎ এটা অনেক কমলা লেবুর মতো। তাহলে এই যে একটা গোলাকার বলের মতো বস্তুকে আমরা কিন্তু এইভাবে উপস্থাপন না করে মানচিত্রে কি করি, সেটাকে ষাট ভাবে, অর্থাৎ একটা সমতল পৃষ্ঠের উপর উপস্থাপন করি। তাহলে এই যে পৃথিবী বা তার অংশ বিশেষকে যদি আমরা তার একটা সমতল পৃষ্ঠে উপস্থাপন করি তাহলে সেটিকেই আমরা মানচিত্র। অর্থাৎ পৃথিবীর যে প্রতিকৃতি সেটি হচ্ছে মানচিত্র, এবং সেই প্রতিকৃতিটা হতে হবে কি একটা সমতল পৃষ্ঠ বা সমতল পৃষ্ঠা, যেমন কাগজ কিংবা একটা কাপড় কিংবা একটা দেওয়াল ইত্যাদি, অথবা একটা মেঝে, এর উপরে যদি আমরা এটাকে উপস্থাপন করি তাহলে সেটিকে আমরা বলবো মানচিত্র। মানচিত্রের সাথে দেখো যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নকশা। তোমাদেরকে সর্বশেষ যে চক বলরাম
মানচিত্র দেখিয়েছি, এই মানচিত্রকে কিন্তু তোমরা দেখবে যে অনেক মানুষই বলে নকশা। আসলে নকশার বিষয়টা একটু আলাদা। সেটা হচ্ছে কি, যে কোনো ক্ষুদ্র পরিসরের একটা জায়গাকে আমরা একটার সাপেক্ষে আরেকটা বস্তুকে যদি উপস্থাপন করি, তাহলে সেটিকে আমরা বলি নকশা। অর্থাৎ তুমি যদি রাজশাহী কলেজের কথাই চিন্তা করো, তাহলে মেন গেট দিয়ে ঢুকতেই প্রথমে একটা প্রশাসনিক ভবন, প্রশাসনিক ভবনের পিছনে পুকুর, তার পেছনে এইচ.এম. কামরুজ্জামান ভবন, বাম দিকে রসায়ন ভবন, তার সামনে প্রথম বিজ্ঞান ভবন। এই যে অরিয়েন্টেশন, এই অরিয়েন্টেশনটাই যদি আমরা কোনো কাগজের উপরে উপস্থাপন করি, তাহলে সেটিকে আমরা বলবো নকশা। এবং আমাদেরকে মনে রাখতে হবে, মানচিত্রে যেমন একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর যে অর্থাৎ মানচিত্রের প্রত্যেকটা উপাদানের মধ্যবর্তী দূরত্ব কিন্তু একটা নির্দিষ্ট অনুপাত মেনে চলে। নকশার ক্ষেত্রে কিন্তু এর প্রয়োজন পড়ে না। অর্থাৎ নকশাটা এটা দূরত্ব মানে ঠিক যে প্রকৃত দূরত্ব সেটা রিপ্রেজেন্ট নাও করতে পারে। যেমন আমি প্রশাসনিক ভবনটাকে অনেক বড় দেখালাম, পুকুরটা বোঝানোর জন্য দিলাম, কিন্তু দেখা গেল প্রশাসনিক ভবনের তুলনায় পুকুরটা বড় হয়ে গেল অথবা ছোট হয়ে গেল। তাহলে এই যে নকশার ক্ষেত্রে কিন্তু এটা কোনো সমস্যা না। অর্থাৎ কোনো একটা ছোট পরিসরের জায়গার পারস্পরিক অবস্থান বোঝানোর জন্য আমরা কাগজের উপরে যে স্কেচ বা একটা খসড়া অঙ্কন করি, সেটি হচ্ছে নকশা। আর যদি তাদের আনুপাতিক দূরত্ব এবং তার যে অবস্থান, রিলেটিভ লোকেশন, সেটিকে যদি হুবহু উপস্থাপন করি, তাহলে সেটি হবে মানচিত্র। তাহলে দেখো, একটা নকশাও কিন্তু মানচিত্র হতে পারে, যদি যে বিভিন্ন অনুপাত, সেই অনুপাতগুলি যদি, অনুপাত, দিক ইত্যাদি বিষয়গুলি যদি বজায় থাকে। আর স্কেল, স্কেলটা কি? সেটি হচ্ছে যে মানচিত্রে কোনো দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এবং পৃথিবীতে ওই দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের যে তুলনা, সেটিকেই আমরা বলি স্কেল। তোমরা জানো যে মানে আমার হাতের কাছে যদি কিছু উপাদান থাকতো, তাহলে আমি এটা তোমাদেরকে সহজেই বোঝাতে পারতাম। তোমরা পরীক্ষার খাতায় অথবা এমনি বাসায় যখন মানে লেখার জন্য যখন একটা খাতা ব্যবহার করো, তখন তোমরা কি করো? একটা কাঠের ছোট একটা টুকরা অথবা স্টিলের একটা টুকরা দিয়ে দাগ টানো এবং সেটাকে বলো স্কেল। আসলে সেটা কিন্তু স্কেল না, সেটা হচ্ছে রুলার। অর্থাৎ যেটা দিয়ে তুমি কি করতে পারো? সোজা দাগ টানতে পারো। এই যে সোজা দাগ টানা, সেইটার কাজটা যে যন্ত্রটা করে বা যে কাঠিটা করে, সেটিকে আমরা বলি রুলার। কিন্তু এই রুলারকে আমরা স্কেল হিসাবে ব্যবহার করতে পারি, কারণ তোমরা জানো এই ধরনের রুলারের উপরে 12 ভাগে ভাগ করা থাকে। অর্থাৎ ইঞ্চিতে দেখা যায় যে সাধারণত এটা 12 ইঞ্চি হয়ে থাকে। উল্টা দিকে যদি দেখো, তাহলে দেখবে যে এটি 30 সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে। তাহলে এই যে এই কাঠের টুকরা বা স্টিলের টুকরার উপরে যে দাগ কাটা অংশ, সেই দাগ কাটা অংশের সাপেক্ষে তুমি খাতার উপরে কি করতে পারো? একটা নির্দিষ্ট দূরত্ব পরিমাপ করতে পারো, যে কারণে আমরা এটাকে স্কেল বলি। এটা কিন্তু স্কেল না, এটাকে আমরা স্কেল হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে দেখো, আমরা কি বললাম? যে মানচিত্রে কোন দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এবং ভূমিতে ওই দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের অনুপাতকে স্কেল বলে, বা বাংলায় আমরা বলি মাপনী বলে। যেমন একটা মানচিত্রে যদি ঢাকা থেকে রাজশাহী বা রাজশাহী থেকে ঢাকার দূরত্ব 2 ইঞ্চি হয়, এবং আমরা যদি দেখি যে এদের প্রকৃত দূরত্ব 140 কিলোমিটার, 40 মাইল, তাহলে হচ্ছে কি দাঁড়ায়? যে 1 ইঞ্চি সমান 2 ইঞ্চিতে যেহেতু 140 মাইল, তাহলে 1 ইঞ্চিতে হবে 70 মাইল। তাহলে এই যে দেখো, যে এটাই হচ্ছে স্কেল। কি? যে মানচিত্রে 1 ইঞ্চি সমান ভূমিতে 70 মাইল। তাহলে এই যে অনুপাত, যে 1 ইঞ্চি দিয়ে আমরা তুলনা করছি ভূমির বা প্রকৃত পৃথিবীর 70 মাইল, তাহলে এটিই হচ্ছে স্কেল। কিংবা আমরা যদি বলি যে ঢাকা রাজশাহীর দূরত্ব সেয়াজ 4 সেন্টিমিটার এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 200 কিলোমিটার, তাহলে কিন্তু তখন কি দাঁড়াবে? এর স্কেলটা গিয়ে দাঁড়াবে হচ্ছে প্রতি সেন্টিমিটারে 50 কিলোমিটার। তাহলে এটাই হবে তখন স্কেল। আর মৌজা মানচিত্রটা হচ্ছে কি, যে খুব ছোট পরিসরে যদি ভূমির যে টুকরাগুলি থাকে, অর্থাৎ যে জমিগুলি, সেই জমিগুলির ডিটেলস যদি দেখানো থাকে, তাহলে সেই মানচিত্রকে আমরা বলি মৌজা মানচিত্র। সাধারণত গ্রাম অঞ্চলে 16 ইঞ্চিতে, অর্থাৎ 16 ইঞ্চি কাগজে 1 মাইল দেখানো হয়। অর্থাৎ একটা
লম্বা শীট, যে শীটে 16 ইঞ্চিতে 1 মাইল দূরত্বকে আহ, প্রতিনিধিত্ব করা হয়। আমরা দেখব যে শহর অঞ্চলের মৌজা মানচিত্রের ক্ষেত্রে কিন্তু এই রেশিওটা বেড়ে যায়, অর্থাৎ সেখানে স্কেলের পরিবর্তন ঘটে। যেমন আমরা রাজশাহী শহরের জন্য আমরা দেখি যে যেহেতু এখানে জমিগুলি অত ছোট ছোট টুকরায় না, যে কারণে 32 ইঞ্চিতে 1 মাইল স্কেলের মৌজা মানচিত্র ব্যবহার করা হয়। কিন্তু আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি, যেখানে প্লটগুলি আরো ছোট ছোট, হয়তো 0.5 শতাংশের প্লট কিংবা তার চাইতে ছোট জমির প্লট, এইরকম প্লটগুলিকে দেখানোর জন্য তখন কিন্তু আরো মানচিত্রটাকে বড় করে দেখাতে হয়, অর্থাৎ জুম করে দেখাতে হয়। সেই আমরা 64 ইঞ্চিতে 1 মাইল স্কেলের মৌজা মানচিত্র ব্যবহার করি। তাহলে আশা করি তোমরা বুঝবে। এই মৌজা মানচিত্র বিভিন্ন রকম হতে পারে, যেমন সিএস, আরএস এরকম হতে পারে, কিংবা বিআর। এবং এই মৌজা মানচিত্র সাধারণত ভূমি রাজস্ব কর আদায়ের ক্ষেত্রে এবং জমি জমার হিসাবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদিও আমরা দেখি যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেমন একটা নতুন রাস্তা নির্মাণ কিংবা কোনো জায়গায় একটা স্কুল কলেজ নির্মাণ ইত্যাদি কাজের জন্য এই ব্যবহার করা হয়। বিশেষ করে যখন জমি অ্যাকোয়ার করা হয় তখন এই মানচিত্রের উপর ভিত্তি করেই জমি অ্যাকোয়ার করা হয়। এবং মজার আরেকটা তথ্য দিই, আমরা যে মানচিত্রগুলি দেখি সেই মানচিত্রগুলির ভিত্তি কিন্তু এই মৌজা মানচিত্র, অর্থাৎ এই মৌজা মানচিত্রগুলিকে একত্রিত করেই সেটিকে কম্প্রেস করে, অর্থাৎ ছোট করে উপস্থাপন করা হয়, এবং সেই মানচিত্রগুলি কিন্তু আমরা পরবর্তীতে ব্যবহার করি। এখন দেখো যে গ্লোব বা ভূগোলকের বিষয়টা কি। সেটা হচ্ছে যে আমরা পৃথিবীটাকে বলেছি যে এটা হচ্ছে কমলা লেবুর মতো গোলাকার বা উপবৃত্তাকার। তাহলে এই যে কমলা লেবু পৃথিবী, সেই পৃথিবীটাকে যদি আমরা এইরকম একটা ছোট গোলকের মাধ্যমে উপস্থাপন করি তাহলে সেটিকে আমরা বলি গ্লোব বা ভূগোলক। তোমরা হয়তো অনেকের কাছেই আছে কিংবা অনেকের কাছেই নেই, তোমরা দেখবে যে এরকম একটা বড় বলের মতো, সেই বলের মতো পৃথিবী, বলের উপরে পৃথিবীর মানচিত্র আঁকা থাকে। এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, ভূগোলক মডেল, এটা কিন্তু মানচিত্র না। মানচিত্র হওয়ার জন্য 4টা শর্ত আমরা একটু পরেই পড়াবো, যে একটা মানচিত্র 4টা শর্ত থাকে বা কন্ডিশন থাকে বা বৈশিষ্ট্য থাকে, যার যে কোনো একটা সেটিকে আমরা মানচিত্র বলতে পারি না। তাহলে এই যে 4টা কন্ডিশন, সেই 4টা কন্ডিশন ফুলফিল করতে হয়। গ্লোব কিন্তু সেই কন্ডিশনগুলি না, যে কারণে গ্লোব বা ভূগোলক মানচিত্র না। কিন্তু মজার বিষয় যে আমরা এই গ্লোব বা ভূগোলকের উপরে ভিত্তি করেই কিন্তু মানচিত্র অঙ্কন করে থাকি। এরপর দেখো যে শব্দটা আছে ভূচিত্রাবলী। ভূচিত্রাবলীর বিষয়টা হচ্ছে কি, যে ভূচিত্রাবলী তোমরা যাকে ইংরেজিতে বলো অ্যাটলাস, তোমাদের অনেকের কাছে এই মানচিত্রের বই থাকে, যে একটা বই, সেই বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের মানচিত্র থাকে। যদি এরকম কোনো অ্যাটলাস তোমার হাতের কাছে থাকে বা তোমার বাসায় থাকে, তাহলে তোমরা দেখবে যে সেখানে পৃথিবীর মানচিত্র থাকে, অর্থাৎ 2 পাতা জুড়ে হয়তো একটা পৃথিবীর মানচিত্র আছে, 1 পাতা জুড়ে বাংলাদেশের মানচিত্র আছে। আবার দেখা যায় যে ওই বইয়ের মধ্যেই তোমার কি করা হয়েছে, যে 1 পাতা জুড়ে বিভাগ দেখানো হচ্ছে, আবার আরেকটা পাতায় 1 পাতা জুড়ে কি করা হচ্ছে, জেলার মানচিত্র দেখানো হচ্ছে, যে প্রত্যেকটা জেলার উপজেলাগুলি বা ইউনিয়নগুলি চিহ্নিত করা রয়েছে। তাহলে এই যে দেখো, একটা মানচিত্রের বা একটা বইয়ের যখন বিভিন্ন স্কেলের বিভিন্ন বিষয়ের মানচিত্রকে একত্রিত রাখা হয়, তখন সেটিকেই আমরা বলি ভূচিত্রাবলী। অর্থাৎ ভূচিত্রাবলী হচ্ছে একটা মানচিত্রের বই, বিভিন্ন বিষয়ের বিভিন্ন স্কেলের মানচিত্র একসঙ্গে থাকে। যে এই যে আমরা স্কেলের কথা বললাম, মানচিত্রের কথা বললাম, স্কেলের আবার কতগুলি ধরন, যেমন হচ্ছে স্কেলকে আমরা খুব সহজভাবে যদি বলি তাহলে সহজভাবে মূলত 3 প্রকার: সরল স্কেল, কর্ণীয় স্কেল, তুলনামূলক স্কেল। তো সরল স্কেল, কর্ণীয় স্কেল কি, এটা আমরা পরে পড়বো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে স্কেল, সেই যখন কোন সংখ্যায় প্রকাশ করা হয় আমরা প্রতিভু অনুপাত। তোমরা অনুপাতের বিষয়টা জানো, অনুপাত 4। তার মানে একটা জিনিসকে যদি 4টা ভাগ করি, তার 1 ভাগের কে আমরা বলি দেখাই হচ্ছে 1
1:10, তার মানে কি 10/1 তদ্রূপ এই যে আমরা বলেছিলাম যে থেকে রাজশাহীর দূরত্ব হয় এবং প্রতি এই যে আমরা এটাকে যদি মানচিত্র 4 সেন্টিমিটার দিয়ে দেখাই, তাহলে প্রতি সেন্টিমিটার মানে হচ্ছে কত? 50 কিলোমিটার। 50 কিলোমিটারে কত সেন্টিমিটার হবে? আমরা যখন কোনো অনুপাত করতে যাব, দুইটা একক কিন্তু সেম হতে হবে। 1 সেন্টিমিটার 50 কিলোমিটার, একদিকে সেন্টিমিটার একটা ছোট্ট একক, আরেকদিকে কিলোমিটার একটা বড় একক। এই দুইটাকে যদি এক মাত্রায় নিয়ে আসতে পারি, তাহলে আমরা অনুপাত আকারে দেখাতে পারবো। যেমন 50 কিলোমিটার মানে হচ্ছে তোমার 1000 কিলোমিটারে 1000 মিটারে 1 কিলোমিটার, তার মানে 50 কিলোমিটার সমান 50,000 মিটার। 50,000 মিটার মানে একে আমরা আবার দিয়ে গুণ করব, তাহলে কত হবে? লক্ষ নিযুত। তার মানে তোমার হচ্ছে 50 লক্ষ সেন্টিমিটার হবে। কিলোমিটার সমান হবে 50 লক্ষ সেন্টিমিটার। তাহলে এই যে 1/50 লক্ষ, এটাই হচ্ছে আমার প্রতিভু অনুপাত। তাহলে স্কেলটাকে যখন একই কনভার্ট করা হয়, অর্থাৎ একটা অনুপাত দ্বারা প্রকাশ করা হয়, তখন আমরা বলি প্রতিভু অনুপাত, বা ইংরেজিতে বলি রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর বা ফ্র্যাকশন, সরি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, আমরা সংক্ষেপ করে বলি আর এফ। ঠিক আছে, তোমাদের দেখবে যে অনেক সময় আর এফ দেয়া থাকে বা দেয়া থাকে, প্রতিভু অনুপাত প্র অ, আর ইংরেজিতে হলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন থেকে আর এফ। তাহলে আর এফও কিন্তু এক ধরনের স্কেল, বা আমরা স্কেলকে বিভিন্ন ভাবে ধরন, এই প্রতিভু অনুপাত বা রিপ্রেজেন্ট, যাকে আমরা বলি আর এফ। এখন দেখো যে অভিক্ষেপটা কি, যদি আবার যদি আমরা ব্যাক করি, তোমরা যদি এই মানচিত্রটা খেয়াল করো, তাহলে দেখবে যে এদিকে কতগুলি দাগ আছে, আবার এদিকে কতগুলি দাগ আছে। আমরা যে দাগগুলিকে বলি অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। তাহলে এই যে একটা অক্ষরেখা বা পরস্পরের সাথে মিলে যে জালের মতো গ্রিড বা ছক তৈরি করে, সেই ছকটাকেই আমরা বলি অভিক্ষেপ। তো অভিক্ষেপ কতগুলি নিয়ম রয়েছে, যেমন সব জায়গায় অভিক্ষেপ ভাবে আঁকা যায় না, এক জায়গার অভিক্ষেপ এক একভাবে আঁকতে হয়। ব্যবহারিক ক্লাস থাকতো, তাহলে তোমরা এই বিষয়গুলির সাথে পরিচিত হতে পারতে, যে এক এক জায়গার জন্য এক এক রকম অভিক্ষেপ করতে হয়। কোন অভিক্ষেপ দেখবে এরকম মানে সোজা ছকের মতো, গুলি এরকম বৃত্তাকার এবং তোমার স্ট্রেট লাইন। আবার কোনো অভিক্ষেপ অন্যরকম হতে পারে, যেমন আমরা বলি সিনোসয়েডাল অভিক্ষেপ, এরকম এরকম হয়। ঠিক আছে, কিংবা মলিউড অভিক্ষেপের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে মলিউডের অভিক্ষেপ ডিম আকৃতির হয়। তাহলে এই যে আলাদা আলাদা অভিক্ষেপ আছে, এটা আকার আলাদা কৌশল আছে, অর্থাৎ কতগুলি পদ্ধতি অনুসরণ করতে হয়। আমাদেরকে মনে রাখতে হবে অভিক্ষেপ আঁকতে গেলে কিন্তু স্কেল। তাহলে এই হচ্ছে আজকের মূল শব্দ। এখন আসো আমরা দেখি যে কে আসলে ধারাবাহিক সেই তিনটি জিনিস হচ্ছে, প্রথমেই আমরা দেখব যে মানচিত্র কি, চিত্রের শ্রেণী, চিত্রের ব্যবহার ইত্যাদি বিষয়গুলি দেখব। এরপর আমরা দেখব যে স্কেল কি, স্কেলের প্রকারভেদ, স্কেলের ব্যবহার, এবং দেখব যে স্কেল ব্যবহারে কিভাবে একটা জায়গার অবস্থান এবং দূরত্ব নির্ণয় করতে হয়। অর্থাৎ তোমার কাছে যদি কোনো জানা স্কেল থাকে, তাহলে কোনো একটা জায়গা তোমার ওখান থেকে কত দূরে আছে, কোন দিকে আছে, সেটি কিভাবে নির্ণয় করতে হয় সেই। যদিও 3 নম্বরটি একদম ব্যবহারিক, আর 1, 2 মূলত তাত্ত্বিক বিষয়, আমরা এই দুইটার উপরেই জোর দিব। তো আসো, এই যে তোমাদেরকে যে প্রথমেই আমরা স্কেলের কথা বলেছিলাম, এখানে কিন্তু আমরা এই যে এই চিত্রটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্কেল। দেখো যে একটা রাস্তা, সেই রাস্তার থেকে দুই দিকে রাস্তা চলে গিয়েছে, এবং এই যে বাড়ির অবস্থান, তুমি দেখো যে বাড়ি, এদিকে মাঠ, এখানে স্কুল আছে। তাহলে এই যে বিষয়গুলি যখন দেখানো হয়, তখন সেটিকে আমরা বলি স্কেল, সরি নকশা।
ক্ষেত্রে কিন্তু ওইভাবে স্কেল মেনটেন হয় না। কিন্তু তুমি যদি এই মানচিত্রটার দিকে দেখো তাহলে এখানে কিন্তু দেখবে যে অপেক্ষাকৃত বড় এলাকা, এই যে লাল লাল যে অংশগুলি, লাল যে রেখা, সেই রেখাগুলি হচ্ছে রাস্তা, আর অন্য যে লাল ব্লকগুলি সেগুলি হচ্ছে বাড়ি, সবুজ যে অংশগুলি উপরের দিকে সেগুলি হচ্ছে বনভূমি বা পাহাড়। আমেরিকার একটা মানচিত্রের অংশ, সেখানে আমরা এই এটার নাম জানো, যদি কেউ তিন গোয়েন্দা পড়ে থাকো তোমরা জানো যে তিন গোয়েন্দারা বসবাস করে বেভারলি হিলসে। এটা হচ্ছে সেই বেভারলি হিলস এলাকা অঞ্চল, অর্থাৎ যে লস অ্যাঞ্জেলেস, অর্থাৎ আমরা যেটিকে বলি যে হলিউড যে জায়গায়, সেই এলাকার ইয়ে। এবং তিন গোয়েন্দা পড়লে এই তথ্যটা তোমাদের জানার কথা যে এই বেভারলি হিলসে কিন্তু অনেক জনপ্রিয় আর্টিস্টরা বসবাস করে। তাহলে এই জায়গাটার আলাদা একটা গুরুত্ব রয়েছে এবং এই জায়গার মানচিত্র আমরা এখানে দেখিয়েছি। তো তোমরা দেখো যে এখানে কিন্তু তোমার এই নকশার মতো ফ্রি হ্যান্ডে আঁকা না, এখানে প্রত্যেকটা বস্তুর যে আনুপাতিক দূরত্ব সেটি মেনটেন করা হয়েছে, দিক মেনটেন করা হয়েছে, স্কেল মেনটেন করা হয়েছে। তাহলে দেখো যে ক্ষুদ্র পরিসরের কোনো জায়গা যেমন বাড়ি, খেলার মাঠ, কলেজ ক্যাম্পাস ইত্যাদির বিভিন্ন বস্তু বা ইত্যাদির যে বিভিন্ন বস্তুগুলির পারস্পরিক অবস্থান, তার উপর ভিত্তি করে যদি কোনো প্রতিকৃতি অঙ্কন করা হয় তাহলে তাকে নকশা বলে। যে কারণে আমরা দেখি যে নকশাগুলির স্কেল মেনটেন করা বা অরিয়েন্টেশন অর্থাৎ দিক হুবহু ঠিক রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে অনেক নকশার ক্ষেত্রেই স্কেল মেনটেন করা হয়। যেমন আমরা যখন মৌজা মানচিত্রকে নকশা বলি, যদিও এটি নকশা না, এটি এক ধরনের মানচিত্র, সেই সময় আমরা কিন্তু দেখব যে নকশায় স্কেল মেনটেন করে। আবার আমরা দেখব যে বাড়িঘরের যে নকশা, অর্থাৎ তোমরা যে প্ল্যানগুলি দেখো, যে একটা বাড়ির যে প্ল্যান, ডিটেলস প্ল্যান, সেখানে কিন্তু প্রত্যেকটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এক ওয়াল থেকে আরেক ওয়াল কত দূরে হবে, তারপরে তোমার গেটটা কত বড় হবে ইত্যাদি, জানালা কত বড় হবে ইত্যাদি, প্রত্যেকটা বিষয়ের ডিটেলস থাকে। কিন্তু সেটাকে কিন্তু আমরা নকশা বলবো, কারণ এগুলি খুবই ছোট এলাকার যদি হয় তাহলে সেটিকে আমরা বলবো নকশা। তাহলে দেখো নকশার জন্য স্কেল ম্যান্ডেটরি না, তবে অনেক নকশাতেই স্কেল মেনটেন করা হয়। অপরদিকে মানচিত্র হচ্ছে কি সমতল পৃষ্ঠের উপর ত্রিমাত্রিক পৃথিবীর দ্বিমাত্রিক উপস্থাপন। ত্রিমাত্রিক পৃথিবীর দ্বিমাত্রিক উপস্থাপনের বিষয়টা হচ্ছে কি, যে আমরা যেটি দেখি সেটি হচ্ছে কি, যে এই যে ত্রিমাত্রিক পৃথিবী মানে পৃথিবীর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সেই জিনিসটাকে আমরা কি করছি, একটা কাগজের উপর স্থাপন করছি। এই জন্যই যে কাগজের শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, আমরা কোনো মানচিত্রে কিন্তু কোনো উচ্চতা দেখাতে পারি না। যেমন তোমার হাতে যদি তোমার ছবি থাকে, সেই ছবিতে তোমাকে তোমার মতো দেখায়, ঠিক আছে, কিন্তু তুমি কি বুঝতে পারো যে তোমার নাকটা কতটুকু উঁচু? এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে এই যে বিষয়টা, যে আমি একটা ফ্ল্যাট কাগজের উপরে একটা ছবি দেখে বুঝতে পারি যে এ অমুক, আমরা চিহ্নিত করতে পারি, কিন্তু আমরা বুঝতে পারি না যে তার নাকটা কতটুকু উঁচু কিংবা সে আসলে কতটুকু মোটা, এই বিষয়গুলি কিন্তু আমরা জাস্টিফাই করতে পারি না, ঠিক আছে। তাহলে এই ইয়েটা হচ্ছে কি, যে ত্রিমাত্রিক জিনিসের দ্বিমাত্রিক উপস্থাপন। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এমন একটা বস্তুকে শুধু দৈর্ঘ্য প্রস্থ দ্বারা উপস্থাপন করা। এবং এখানে দেখো একটা শব্দ ব্যবহার করা হয়েছে সমতল পৃষ্ঠের উপর, অর্থাৎ পৃথিবীর এই যে উপরিভাগ আমরা দেখি যে কার্ভ, আমরা বলেছি যে পৃথিবীটা হচ্ছে কি গোলাকার কমলা লেবুর শেপ। তাহলে এই যে একটা গোলাকার বস্তুকে একটা সমতল পৃষ্ঠের উপর, একটা শার্ট পৃষ্ঠের উপর উপস্থাপন করাটাই হচ্ছে মানচিত্র। তাহলে দেখো আমরা যদি আর একটু ডিটেলসে যাই, তাহলে মানচিত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাপ। এই শব্দটা মধ্যযুগীয় দুইটা শব্দ, ম্যাপ্পা মুন্ডি, স্লাইডের ডান দিকে একটু কেটে যাচ্ছে যে কারণে আইটা বাদ পড়ে গেছে। তো ম্যাপ্পা মুন্ডির থেকে আসছে ম্যাপ্পা মুন্ডি, সেখান থেকে ম্যাপ্পা, এবং ম্যাপ্পাকে আরো ছোট করে শুধু ম্যাপ। তাহলে দেখো যে এই যে ম্যাপ্পা মানে হচ্ছে কাপড় বা এক টুকরা কাপড়। তোমরা রেস্টুরেন্টে যখন খেতে যাও তখন এরকম টুকরা কাপড়কে বলে ন্যাপকিন। তাহলে এই যে টেবিলের উপরে যে কাপড়টা বা যে ন্যাপকিনটা বেছানো থাকে, তার উপর যখন পৃথিবী বা তার অংশ বিশেষের প্রতিকৃতি অঙ্কন করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ম্যাপ্পা মুন্ডি। তো এই যে একটা বড় শব্দ ম্যাপ্পা মুন্ডি, সেটাকে আরো ছোট করে শুধু করা হলো ম্যাপ্পা, এবং ম্যাপ্পা
ল্যাটিন শব্দ, আমরা সেটাকে ইংরেজিতে রূপান্তর করলাম ম্যাপে, ছোট হতে হতে ম্যাপ। তাহলে এইভাবেই ম্যাপ শব্দটার প্রচলন হয়। আর কেন এই ধরনের মানচিত্রকে ম্যাপ্পা মুন্ডি বলা হতো? কারণ আগেকার দিনে ইউরোপীয়দের কাছে তোমার ছিল না। যদিও আমরা জানি যে চাইনিজরা এবং মিশরীয়রা বহু প্রাচীনকালে কাগজ ব্যবহার করত, কিন্তু আমরা দেখি যে ইউরোপীয়দের কাছে এই প্রযুক্তি অনেক পরে আসছে। তো তারা এই কি করত, কাগজের উপরে মানচিত্র অঙ্কন করত এবং সেই মানচিত্রগুলিকে রোল করে, অর্থাৎ মুড়িয়ে সেটা কি করা হতো, একটা রোলারের মধ্যে, অর্থাৎ একটা গোল বক্সের মধ্যে রেখে দেওয়া হতো। তাহলে এইভাবেই কাপড়ের উপর মানচিত্র বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব হতো এবং যখন প্রয়োজন হতো সেই রোল করা মানচিত্রটাকে শার্ট করে টেবিলের উপর বিছিয়ে কাজ করা হতো। এবং তোমরা যদি এখনো দেখো, হয়তো বাসাতে এরকম রোল করা মানচিত্র পাবা না, তোমাদের যদি সরাসরি ক্লাস হতো তাহলে এই যে এখানে যে মানচিত্রগুলি দেখালাম, এই মানচিত্রগুলি তোমাকে আমি ডিপার্টমেন্ট থেকে নিয়ে দেখাতাম এবং প্রত্যেকটা মানচিত্র রোল করা থাকতো। এই মানচিত্রগুলি কাঠের মানে পাইপ বা প্লাস্টিকের পাইপের উপরে রোল করা থাকে। তাহলে এই যে কাপড়ের উপর মানচিত্র সহজে সংরক্ষণ করা যায় এবং দীর্ঘদিন থেকে, এই কারণেই তারা উপর মানচিত্র তৈরি করত। আর এই ধরনের মানচিত্রকে বলা হতো ম্যাপ্পা মুন্ডি। পরবর্তীতে আমরা সেখান থেকে ম্যাপ। তাহলে ডেফিনেশনটা দেখো যে একটা নির্দিষ্ট স্কেল অনুসারে নির্দিষ্ট অভিক্ষেপ এবং স্বীকৃত প্রতীক ব্যবহার করে একটা সমতল পৃষ্ঠের উপর সমগ্র পৃথিবী বা তার অংশবিশেষের প্রতিকৃতি অঙ্কন করা হলে তাকে মানচিত্র বা ম্যাপ বলে। তাহলে এই যে দেখো যে আমরা কি করছি, যে একটা নির্দিষ্ট স্কেল অনুসরণ করব। যদি স্কেল অনুসরণ না করি তাহলে ম্যাপ আঁকতে সমস্যাটা কোথায়? ধরো যে তুমি একটা ছবি অঙ্কন করবে, ধরে নাও যে তুমি তোমার এক বন্ধুর ছবি অঙ্কন করতেছো। তো তোমার যদি পার্সপেক্টিভ রেশিও সম্পর্কে ধারণা না থাকে, অর্থাৎ তুমি সেই ছবিটার মাথা কত বড় করবা, বডি কত বড় করবা, তার পা কত বড় করবা, এই রেশিও সেন্স যদি তোমার না থাকে, ধরো যে তুমি একটা ছবি আঁকতে শুরু করলা, মাথা আঁকার পর দেখলা যে বডি বা পা আঁকার মতো জায়গা হলো না। তাহলে এই প্রবলেমটা যেন না হয়, এই জন্য আমরা কি করি, যে আমরা কতটুকু জায়গার মানচিত্র আঁকবো, সেই জায়গাটা কতটুকু, আর আমার কাছে যে কাগজ আছে সেই কাগজটা কত বড়, এই দুইটার রেশিওর অনুপাত করে আমরা কি করি, একটা স্কেল ধরে নিই। এত স্কেলে মানচিত্র অঙ্কন করলে এই কাগজটার উপর আঁকা যাবে। দেখো যে আমি রেশিও ঠিক করলাম, কাগজ ঠিক করলাম, ম্যাপ আঁকবো। এখন যদি আমার প্রজেকশন জানা না থাকে, অর্থাৎ এটা যদি নিরক্ষীয় অঞ্চলের হয় তাহলে একরকম হবে, এটা যদি মেরু অঞ্চলের হয় তাহলে আরেক রকম হবে, এটা যদি নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ মধ্য অক্ষাংশের দেশ হয়, যেমন ইউরোপীয় অঞ্চলের মানচিত্র হয়, যেমন ইউকে কিংবা জার্মানি অথবা ফ্রান্সের মানচিত্র হয়, তাহলে তার প্রজেকশন আলাদা হবে। আবার ব্যবহারের উপর ভিত্তি করে প্রজেকশন আলাদা হতে পারে। যেমন আমি যদি মনে করি যে এই মানচিত্রের উপর ভিত্তি করে আমি একটা জাহাজ পরিচালনা করব সমুদ্রের মধ্যে, তাহলে কিন্তু অন্য প্রজেকশনে যদি আঁকি তাহলে কিন্তু সেটা দিয়ে নেভিগেশন করা সম্ভব না। নেভিগেশনের জন্য সাধারণত নেভিগেশনাল যে প্রজেকশনগুলি, মার্কেটরের প্রজেকশন অঙ্কন করা হয়। তাহলে এই যে দেখো যে প্রজেকশন কিন্তু আলাদা আলাদা হয়। তো এই জন্য বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্কেল অনুসারে নির্দিষ্ট অভিক্ষেপ এবং স্বীকৃত প্রতীক, অর্থাৎ আমি নদী দেখাবো, তোমরা দেখবে যে মানচিত্রে নদী দেখানোর জন্য নীল দুইটা দাগ দেয়া হয় এবং তার মাঝখানে ভরাট করে দেয়া হয়। আবার একটা শহর আঁকার জন্য, যেমন রাজধানী শহর আঁকার জন্য আমরা হয়তো একটা বক্স ব্যবহার করি, একটা বড় শহর আঁকার জন্য একটা বৃত্ত ব্যবহার করি, আমরা একটা ছোট শহর আঁকার জন্য কি করি, একটা বৃত্ত ব্যবহার করি যে বৃত্তের ভেতরের অংশ ভরাট করা থাকে না। তাহলে এই যে এই প্রতীকগুলি কিন্তু আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। তোমরা দেখবে যে আমরা যদি আন্তর্জাতিক সীমারেখা আঁকি তাহলে সেটা কি করি, মোটা একটা দাগ দিই, তারপর একটা ডট দিই, আবার একটা মোটা দাগ দিই, আবার একটা ডট দিই। তাহলে এইটা দিয়ে কিন্তু আমি আন্তর্জাতিক সীমারেখাকে নির্দেশ করি। তাহলে স্বীকৃত প্রতীক যদি না থাকে তাহলে কিন্তু আমার সেটা মানচিত্র হবে না। কারণ কি, তুমি তোমার মতো করে আঁকলা, এটা দেখতে দিলা আরেকজনকে, সে এই প্রতীকগুলি সম্পর্কে পরিচিত না, তাহলে কিন্তু সে এই মানচিত্রটা তার কোনো কাজে লাগবে না। যে কারণে কি করতে হবে, সারা পৃথিবী যে ধরনের প্রতীক ব্যবহার করে কি করতে হবে, সমতল পৃষ্ঠের উপর আঁকতে হবে। সে তুমি একটা কড়াইয়ের উল্টা দিকে বা একটা ফুটবলের উপরে আঁকলে তাহলে কিন্তু এটা মানচিত্র হবে না। যদি আমি ফুটবলের উপরে আঁকি তাহলে সেটা
ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে কি যে একটা সমতল পৃষ্ঠের উপর সমগ্র পৃথিবী বা তার অংশ বিশেষের প্রতিকৃতি অঙ্কন করা হলে তাকে আমরা বলবো মানচিত্র। এখন দেখো যে এখানে চারটা কন্ডিশনের কথা বলা আছে, এটা হচ্ছে কি যে থাকবে, স্কেল থাকবে, অভিক্ষেপ থাকবে, সমতল পৃষ্ঠ থাকবে। এইগুলি ব্যবহার করে পৃথিবী না, আমি যদি পৃথিবীর বাইরে যেমন আকাশের প্রতিরূপ আঁকি তাহলেও কিন্তু সেটাকে আমরা মানচিত্র বলবো। যেমন আমরা জ্যোতিষ, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র বা এটা জ্যোতির্বিদ্যাটা হচ্ছে কি এই যে আকাশের গ্রহ নক্ষত্র ইত্যাদি সংক্রান্ত যে বিজ্ঞান সেটি জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি। ঠিক আছে, আর গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী যদি মানুষের ভাগ করা হয় তাহলে সেটিকে আমরা জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র। দুইটা কিন্তু আলাদা। অ্যাস্ট্রোনমি যেটি বা অ্যাস্ট্রোনমিক্যাল ম্যাপ, সেটি এক ধরনের ম্যাপ, অর্থাৎ বছরের কোন সময় কোন তারাটা কোন জায়গায় থাকবে, অর্থাৎ কোন নক্ষত্রটা কোন জায়গায় থাকবে, কোন গ্রহ কোন জায়গায় যাবে, চাঁদ উদিত হবে বা কোন সময় সূর্য উদিত হবে, কোন সময় সূর্য অস্ত যাবে ইত্যাদি বিষয়গুলি সাধারণত এই ধরনের মানচিত্রে করা হয়। যে কারণে আমরা কি বলি যে প্রচলিত সাংকেতিক চিহ্ন, নির্দিষ্ট স্কেল বা অভিক্ষেপের সাহায্যে সমতল পৃষ্ঠের উপর অঙ্কিত সমগ্র পৃথিবী বা তার অংশবিশেষ, যেমন আমি পৃথিবী নায়কে শুধু এশিয়া মহাদেশ অথবা মহাদেশও আঁকলাম না, শুধু বাংলাদেশ অথবা বাংলাদেশের একটা ক্ষুদ্র পার্ট রাজশাহী জেলা, এইভাবে যদি আমরা অঙ্কন করি তাহলে সেই পৃথিবীকে আমরা বলছি মানচিত্র। তাহলে মানচিত্রের কথা বললাম যে অবশ্যই একটা সমতল পৃষ্ঠ হবে, এটা একটা বক্র পৃষ্ঠের উপর হলে সেটা গ্লোব হয়ে যাবে বা গ্লোবের একটা অংশ হয়ে যাবে। যে কারণে আমাদের কি করতে হবে, সেই সমতল পৃষ্ঠ হতে পারে একটা কাগজের কাপড় অথবা একটা দেওয়াল, এই যে এরকম একটা বোর্ড হতে পারে। যে এই তুমি দেখো যে আমরা যে বোর্ডে এটা প্রেজেন্ট করছি সেটি কিন্তু একদম প্লেন। মানচিত্রের একটা নির্দিষ্ট দিক হবে, তোমরা যদি একটা মানচিত্র উপরের দিকটা হচ্ছে উত্তর, তাহলে প্রত্যেকটা মানচিত্রের একটা নির্দিষ্ট দিক থাকে, সেই দিক অনুসরণ করে মানচিত্র করা হয় এবং এটা হচ্ছে মানচিত্রের কমন প্র্যাকটিস। উপরের দিকটা হবে উত্তর, এবং তুমি কিন্তু দেখবে যে মানচিত্রে কি করা থাকে, লেখাগুলিও থাকে উত্তর। লেখাগুলি এমন ভাবে থাকে, লেখাগুলিকে সোজা করে ধরলেই আমরা বুঝতে পারি এর উপরের অংশটা হচ্ছে উত্তর আর নিচের অংশটা দক্ষিণ। তাহলে ডান দিকেরটা হবে পূর্ব আর বাম দিকেরটা হবে পশ্চিম। তোমাদের এটা মনে রাখতে হবে, মানচিত্রের উপরের দিক হচ্ছে উত্তর, নিচের দিক দক্ষিণ, ডান দিক হচ্ছে পূর্ব আর বাম দিক হচ্ছে পশ্চিম। তাহলে এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে। প্রত্যেকটা মানচিত্রেরই একটা স্কেল থাকবে, হয় বলা থাকবে যে এটা 16 ইঞ্চিতে 1 মাইল বা 4 ইঞ্চিতে 1 মাইল, অথবা বলা থাকবে যে 1 ইঞ্চিতে 50 কিলোমিটার বা 25 কিলোমিটার, 1 ইঞ্চিতে 50 মাইল বা 25 মাইল। অথবা আমরা যদি এর আগে যে মানচিত্রটা দেখেছি ওই মানচিত্রটার স্কেল হচ্ছে 1 ইঞ্চিতে 1 মাইল। তাহলে এইরকম বিভিন্ন স্কেল থাকে। এরপর দেখো যে মানচিত্র হচ্ছে একটা কি থাকে, অক্ষরেখা এবং উৎপন্ন ছক থাকে, বলেছি অভিক্ষেপ। এই চারটা বৈশিষ্ট্যের কোনো একটা যদি বাদ যায় তাহলে সেটিকে আমরা মানচিত্র বলবো না, সেটি তখন হয়ে যাবে একটা নকশা। মানচিত্রের বিভাগ, আমরা মানচিত্রকে বিভিন্ন ভিত্তির উপর ইয়ে করি। স্কেলের উপর, যেমন মানচিত্রকে আমরা মূলত 3টা ভিত্তির উপর শ্রেণী বিভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলের উপর ভিত্তি করে, বিষয়ের উপর ভিত্তি করে আর তথ্যের উপর ভিত্তি করে। তো আসো দেখি স্কেলের উপর ভিত্তি করে মানচিত্র কেমন হয়। স্কেলের উপর ভিত্তি করে মানচিত্রকে আমরা সাধারণত 2টা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে ক্ষুদ্র স্কেল মানচিত্র, একটা হচ্ছে বৃহৎ স্কেল মানচিত্র। এখন দেখো ক্ষুদ্র স্কেলের মানচিত্র নামে ক্ষুদ্র, মানচিত্রটা কিন্তু থাকে ব্যাপক এলাকার, অর্থাৎ একটা ছোট কাগজের উপর যখন অনেক বড় জায়গাকে করা হয় ওই ধরনের মানচিত্রকে ক্ষুদ্র স্কেল, যে কারণে হয়। যেমন ধরো যে একটা মানচিত্র কিলোমিটার বা 1 সেন্টিমিটার সমান সমান 100
এটা হচ্ছে ক্ষুদ্র স্কেল মানচিত্র। তাহলে একটা ছোট কাগজের উপর যখন একটা ব্যাপক এলাকা, যেমন সমগ্র পৃথিবী বা তা একটা মহাদেশের মানচিত্র অঙ্কন করা হয়, তখন সেটিকে আমরা বলি ক্ষুদ্র স্কেল মানচিত্র। চারটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেমন আন্তর্জাতিক দেওয়াল মানচিত্র, ভূচিত্রাবলী বা অ্যাটলাস, আর নৌ বা বিমান পরিচালনা মানচিত্র। আমরা দেখে নিই আন্তর্জাতিক মানচিত্রটা কি। তোমরা যদি এখানে দেখো তাহলে দেখো যে সমস্ত পৃথিবীকে কতগুলি ছোট ছোট ব্লকে, এই যে দেখো ছোট ছোট ব্লকে ভাগ করা হয়েছে। আমরা যদি ভারতের কথা চিন্তা করি, এই যে এই অংশটা, তাহলে দেখবা যে এখানেও আমরা দেখি যে কতগুলি ব্লকে ভাগ করা আছে। ওটাকেই যদি আমরা একটু জুম করে দেখাই, তাহলে আমরা দেখব যে ভারতকে এরকম কতগুলি ব্লকে ভাগ করা থাকে। যেমন আমরা বাংলাদেশের অংশকে দেখাই, তাহলে তোমরা এটাকে জুম করে দেখো, অনেক জুম করে দেখাচ্ছি যে NG45, NG46, NF, দেখো ই, এখানে হচ্ছে NF45, NF46। তাহলে এইরকম চারটা গ্রিডের মধ্যে বাংলাদেশ অবস্থিত। তাহলে এই যে এক একটা গ্রিড, সেই এক একটা গ্রিডের স্কেল থাকে হচ্ছে 1:1 মিলিয়ন। তাহলে এই যে এর আরএফটা হচ্ছে 1:1 মিলিয়ন। তাহলে দেখো যে এইরকম ক্ষেত্রে ম্যাপের চেহারাটা হয় এরকম। যদি এটা দেখি, যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে রাজশাহী ডিভিশন দেখা যাচ্ছে এখানে, আর বাদ বাকিটা অংশ ভারত, নেপাল, ভুটান, চীন। তাহলে এই যে একটা বিস্তৃত অঞ্চল, আমরা যদি আগের পেজে যাই, তাহলে এই যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ যে এই অংশটাকে আমরা দেখাচ্ছি এই মানচিত্রে। তাহলে এই সেগমেন্টের যে মানচিত্র 1:1 মিলিয়ন, এইরকম মানচিত্রকে আমরা বলছি আন্তর্জাতিক মানচিত্র। এবং দেখো যে এই যে এই অংশ NF46টা হচ্ছে এইটা। এই যে দেখো যে এই যে মাথার উপর যদিও আরাকান লেখা আছে, এই অংশটা হচ্ছে আরাকান, আর এই অংশটা কিন্তু বাংলাদেশ। এবং যেহেতু এটা অনেক আগের মানচিত্র, ইন্ডিয়া বাংলাদেশ এরকম আলাদা কোনো সীমারেখা ছিল না। এখানে কিন্তু তুমি দেখো যে ভারতের মিজোরাম, ত্রিপুরা ইত্যাদি অংশগুলিকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এই যে NF46, এটা মূলত মায়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া, আসাম নেই এই মানচিত্রটা। তাহলে এই যে এই রকম অংশগুলিকে আমরা বলছি আন্তর্জাতিক মানচিত্র। আন্তর্জাতিক মানচিত্রে যদি তথ্যটা ভুল না বলি, তাহলে 2222 টুকরা মানচিত্রে সারা পৃথিবীকে কভার করা হয়েছে। এই যে এরকম পুরা পৃথিবীকে এরকম ব্লক করে করে 2222 টুকরায় সারা পৃথিবীকে দেখানো হয়েছে। আমরা এই ধরনের মানচিত্রকে বলি আন্তর্জাতিক মানচিত্র। অপরদিকে আমরা যদি আর মানচিত্রে যে জিনিসটি দেখেছি সেটা হচ্ছে দেওয়াল মানচিত্র। কি, কোনো মানচিত্র যদি দেওয়ালে ঝুলানো থাকে, অর্থাৎ এর স্কেল বিভিন্ন রকম হতে পারে। আমরা দেখব যে 1:1 মিলিয়ন হতে পারে, 1:1 মিলিয়নের চাইতে সাধারণত বেশি হয়, 1:10 মিলিয়ন বা 1:5 মিলিয়ন, 1:25 মিলিয়ন। এরকম যদি হয়, তাহলে সেই মানচিত্রগুলি যেগুলি দেওয়ালে ঝুলানো থাকে আমরা সেগুলিকে বলবো দেওয়াল মানচিত্র। আর ভূচিত্রাবলীর বিষয়টা আমরা আগেই বলেছি যে মানচিত্রের বই, যেখানে বিভিন্ন স্কেলের বিভিন্ন বিষয়ের মানচিত্র থাকে। যেমন সাধারণত আমরা দেখি যে একটা বইয়ের 60 করলে 2 পৃষ্ঠা মিলে সমস্ত পৃথিবীর মানচিত্র থাকে, অর্থাৎ অনেক বেশি ক্ষুদ্র স্কেলের মানচিত্র এখানে সন্নিবিষ্ট থাকে। আর নৌ চালনা মানচিত্র বা বিমান চালনা মানচিত্র, যেটাকে আমরা বলি নেভিগেশনাল ম্যাপ, বা একে আসলে চার্ট বলা হয়, নেভিগেশনাল চার্ট। সাধারণত মার্কেটারের অভিক্ষেপের উপর ভিত্তি করে করা হয়। এইটা করলে যেটা হয় যে সব সময় এর উপরের দিকটা উত্তর থাকে। পৃথিবীটাকে আমরা দেখি যে পৃথিবী বৃত্তাকার হওয়ার কারণে উপরের দিকটা চেপে যায়, কিন্তু এই মানচিত্রে উপরের দিকটাকে শার্ট করে দেখানো হয়, যে কারণে সব জায়গায় দূরত্ব সমান থাকে এবং দিক ঠিক থাকে। তাহলে এটি হচ্ছে নেভিগেশনাল ম্যাপের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যে দিকটা ঠিক থাকা আর দূরত্ব ঠিক থাকা।
অপরদিকে বৃহৎ স্কেল মানচিত্র কি, যে একটা ক্ষুদ্র এলাকার মানচিত্রকে যদি বড় আকারে দেখানো হয় তাহলে সেটিকে আমরা বলি বৃহৎ স্কেল মানচিত্র। যেমন একটা মৌজা মানচিত্র, সেই মৌজা মানচিত্র কি, যে 16 ইঞ্চি ম্যাপে আমরা 1 মাইল জায়গাকে দেখাই, তাহলে এটি হচ্ছে মৌজা মানচিত্র। তাহলে এটি একটা বৃহৎ স্কেল মানচিত্রের বা লার্জ স্কেল ম্যাপের উদাহরণ, 16 ইঞ্চিতে 1 মাইল। অপরদিকে আমরা যদি থানা মানচিত্র দেখি তাহলে আমরা দেখব যে 1 ইঞ্চিতে 4 মাইল সাধারণত থানা মানচিত্র অঙ্কন করা হয়। অপরদিকে বিষয়ভিত্তিক যে মানচিত্র, সেই বিষয়ভিত্তিক মানচিত্র হচ্ছে কি, যে পৃথিবীর বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে, হতে পারে, জলবায়ু হতে পারে, উদ্ভিদের ধরন হতে পারে, মাটির ধরন হতে পারে, রাজনৈতিক মানচিত্র হতে পারে, বা অর্থনৈতিক বিষয়ের উপর মানচিত্র হতে পারে, সাংস্কৃতিক মানচিত্র হতে পারে। আমরা যদি কোনো মানচিত্রের উপরে কি করি, ভাষাগুলির বন্টন দেখাই, যে পৃথিবীর কোন কোন অঞ্চলে কোন কোন ভাষা প্রচলিত হয়ে রয়েছে, কিংবা এই যে তোমরা মানচিত্র যে মুসলিম বিশ্বের মানচিত্র, বা পৃথিবীর প্রধান প্রধান যে ধর্মগুলি আছে সেই ধর্মগুলির উপর ভিত্তি করে যদি মানচিত্র অঙ্কন করা হয়, যেমন ভারত নেপাল হচ্ছে হিন্দু রাষ্ট্র, ইসরায়েল হচ্ছে ইহুদি রাষ্ট্র, পৃথিবীর বেশিরভাগ দেশগুলি খ্রিস্টান ধর্ম প্রধান রাষ্ট্র। অপরদিকে আমরা যদি সাউথ ইস্ট এশিয়া দেখি, অর্থাৎ জাপান কিংবা চীন, থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া, এই দেশগুলি যদি দেখি, কিংবা শ্রীলঙ্কা, তাহলে আমরা দেখব যে অঞ্চল। তাহলে এই যে সাংস্কৃতিক বিষয়গুলির উপর ভিত্তি মানচিত্র অঙ্কন করা হয় সেটাকে আমরা বলি বিষয় ভিত্তিক মানচিত্র। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় আসলে এক এক ধরনের থিম, যে কারণে আমরা একে বলি থিমেটিক ম্যাপ। থিমেটিক ম্যাপ মূলত প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র। অর্থাৎ ভূপ্রকৃতির বিভিন্ন বিষয়কে যখন কোনো মানচিত্রে উপস্থাপন করা হয় তখন সেটিকে আমরা বলি প্রাকৃতিক মানচিত্র। যেমন হতে পারে যে বৃষ্টিপাতের মানচিত্র, তাহলে সেটি হবে প্রাকৃতিক মানচিত্র। কোন জায়গার তাপমাত্রা কত তার উপর ভিত্তি করে যদি আমরা মানচিত্র অঙ্কন, সেটি হবে প্রাকৃতিক মানচিত্র। ধরন বা কোন ধরনের উদ্ভিদ জন্মায় এর উপর ভিত্তি করে যদি আমরা মানচিত্র অঙ্কন করি, অথবা পৃথিবীর কোন কোন অঞ্চলে কোন সম্পদ পাওয়া যায় এর উপর ভিত্তি করে যদি আমরা মানচিত্র অঙ্কন করি, তাহলে সেটিকে আমরা বলবো প্রাকৃতিক মানচিত্র। অপরদিকে সাংস্কৃতিক মানচিত্র হচ্ছে কি, যে এই যে মানুষ নির্মিত বিষয়, সেই বিষয়গুলি যখন কোনো মানচিত্রে উপস্থাপন করা হয় তখন সেটিকে আমরা বলি সাংস্কৃতিক মানচিত্রে। আসো আমরা কতগুলি উদাহরণ দেখি। প্রাকৃতিক মানচিত্র হতে পারে জিওলজিক্যাল ম্যাপ বা ভূতাত্ত্বিক মানচিত্র, পৃথিবীর কোন অংশের ভূমি উপাদানগুলি কেমন, কোন জায়গায় কোন ধরনের শিলা আছে, সেই বিষয়গুলি যখন আমরা দেখা হয়েছে, কোন জায়গার তোমার হচ্ছে রক ফরমেশন কেমন, এই বিষয়গুলি যদি আমরা মানচিত্রে উপস্থাপন করি তাহলে সেটিকে আমরা বলছি ভূতাত্ত্বিক মানচিত্র। কোন জায়গাটা কতটুকু উঁচু বা কতটুকু নিচু যদি আমরা রেখার সাহায্যে বা রঙের সাহায্যে দেখাই সেটিকে আমরা বলি বন্ধুরতা মানচিত্র বা রিলিফ। পৃথিবীর মাটিগুলিকে যদি ধরন অনুযায়ী দেখাই, যেমন আমরা যে কোথাও মাটি লাল রঙের, কোথাও মাটি ছাই রঙের, কোথাও মাটি তোমার ধূসর রঙের, এই যে ধরন, এই ধরনের উপর যদি আমরা দেখাই তাহলে তার যে মানচিত্র সেটাকে আমরা বলি মৃত্তিকা বিন্যাস মানচিত্র। আমরা আবহাওয়ার মানচিত্র, ওয়েদার ম্যাপ করতে পারি, যদিও ওয়েদার ম্যাপ করা কঠিন, ওয়েদার ম্যাপ ক্ষণে পরিবর্তিত হয়, যে কারণে সাধারণত দেখি ওয়েদার ম্যাপ যখন অঙ্কন করা হয় তখন বছরের কোনো একটা দিনের কোনো একটা সময়ের ওয়েদার ম্যাপ তৈরি করা হয় এবং সেটি কিন্তু লিপিবদ্ধ থাকে ওই মানচিত্রের উপর, যেটি কত সালের কত তারিখের মানচিত্র এবং কোন সময়ের মানচিত্র। এরপর আমরা দেখি জলবায়ু মানচিত্র করা অনেক সহজ, কারণ জলবায়ু 40 বছরে তেমন কোনো পরিবর্তন সংঘটিত না, ফলে এই ধরনের মানচিত্র আঁকা অনেক সহজ। উদ্ভিজ্জ মানচিত্র, অর্থাৎ উদ্ভিদের ধরন অনুযায়ী, যে এটা লবণাক্ত পানির বনভূমি, কিংবা এটা তোমার হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের যে বনভূমি, কিংবা তুন্দ্রা অঞ্চলের বনভূমি ইত্যাদি, যে বিভিন্ন ধরন আছে সেই ধরন অনুযায়ী মানচিত্র অঙ্কন করা। অথবা আমরা দেখি যে অ্যাস্ট্রোনমিক্যাল ম্যাপ, যেমন হচ্ছে এই যে আমরা এর আগে বলেছি যে আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান সম্বলিত যে মানচিত্র, সেটি, এগুলি হচ্ছে প্রাকৃতিক মানচিত্রের উদাহরণ। অপরদিকে সাংস্কৃতিক মানচিত্রের যদি উদাহরণ দেখি তাহলে আমরা বলতে পারি রাজনৈতিক ম্যাপ, আঞ্চলিক ম্যাপ, অর্থনৈতিক ম্যাপ, ভূমি ব্যবহার মানচিত্র, ভূসংস্থানিক মানচিত্র, মৌজা মানচিত্র,
প্রশাসনিক মানচিত্র, পানি বন্টন মানচিত্র, ঐতিহাসিক মানচিত্র, সামরিক মানচিত্র অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে মানচিত্র ব্যবহার করা হয়, অথবা বন্টন, যেমন দেশে কোন কোন অঞ্চলে ধান উৎপাদিত হয়, কোন কোন অঞ্চলে গম উৎপাদিত হয় ইত্যাদি বিষয়গুলি যদি দেখানো হয়, অথবা স্পেসিফিক কোনো বছরের উৎপাদন যদি দেখানো হয়, তাহলে সেগুলিকে আমরা বলছি বন্টন মানচিত্র। তথ্য ভিত্তি করে মানচিত্রকে আমরা হচ্ছে গুণবাচক আর একটা হচ্ছে পরিমাণ মানচিত্র। গুণ বা সাংস্কৃতিক করা হয় তখন আমরা বলি মানচিত্র। আমরা যদি কোনো মানচিত্রে কি করি, মাটির যে বৈশিষ্ট্য বা মাটির ধরন প্রকাশ হতে পারে গুণবাচক মানচিত্র। অপরদিকে পরিমাণবাচক মানচিত্রের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যদি কোনো জায়গায় বৃষ্টিপাতকে দেখাই যে এই জায়গার বৃষ্টিপাত এত সেন্টিমিটার, এই জায়গার বৃষ্টিপাত এত সেন্টিমিটার, তাহলে এই যে দেখো যে আমরা যে বিষয়গুলিকে উপস্থাপন করছি সেগুলি সংখ্যাতাত্ত্বিক, তাহলে সেটিকে আমরা বলবো পরিমাণবাচক মানচিত্র। কিংবা আমরা যদি জনসংখ্যার বন্টন দেখাই তাহলে সেটিকে আমরা বলবো পরিমাণবাচক মানচিত্র। এবং এই পরিমাণবাচক মানচিত্র তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি, যেমন আমরা গড় ব্যবহার করতে পারি, বা আমরা অন্য কোনো পদ্ধতি অনুসরণ করতে পারি, রেশিও মেনটেন করতে পারি, ইত্যাদি বিভিন্ন বিষয়কে আমরা অনুসরণ করি। এখানে গুণবাচক মানচিত্রের বিভিন্ন উদাহরণ দেয়া রয়েছে। আবার এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে পরিমাণবাচক যে বিভিন্ন মানচিত্র, দেখো পরিমাণবাচক মানচিত্রের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আইসো শব্দটা, আইসো মানে হচ্ছে সম, যেমন আইসোপ্লেট সমমান রেখা মানচিত্র, আইসোবার সমচাপ যুক্ত মানচিত্র, আইসোথার্ম সমতাপ অর্থাৎ পৃথিবীর যে জায়গাগুলির তাপমাত্রা একই সেই জায়গাগুলিকে যদি একটা সরল রেখা বা বক্ররেখা দ্বারা উপস্থাপন করা হয় তাহলে সেটিকে আমরা বলি সমতাপ রেখা মানচিত্র বা আইসোথার্ম ম্যাপ। অপরদিকে যদি বৃষ্টিপাত দেখানো হয় তাহলে আইসো হাইট ম্যাপ। এই লাস্ট বিসিএস এ কিন্তু এই আইসো হাইট ম্যাপের আসছিল, প্রশ্ন আসছিল। তো দেখো যে তোমরা কিন্তু এই ছোট ছোট বিষয়ের উপরেও কিন্তু ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সামগুলির প্রস্তুতি নিতে পারো। যেমন সমুদ্রের লবণাক্ততা দেখানোর জন্য যে মানচিত্র ব্যবহার করা হয় সেটি হচ্ছে আইসো হ্যালাইন। তোমরা জানো যে হ্যালোজেন অর্থাৎ এই যে ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন ইত্যাদিকে আমরা বলি হ্যালোজেন। তাহলে এই হ্যালোজেন যুক্ত যে লবণগুলি, সেই কারণেই আমরা এই লবণাক্ত তার মানচিত্রকে বলি আইসো হ্যালাইন ম্যাপ। অপরদিকে সূর্যের যে তাপমাত্রা, তো সেই মানচিত্রকে আমরা বলি আইসোহেল ম্যাপ। অপরদিকে আমরা সমোন্নতি রেখা বা কন্টুর ম্যাপ অর্থাৎ একই উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে পরস্পরের সাথে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় সেটিকে আমরা সমোন্নতি রেখা বা কন্টুর বা কন্টুর লাইন, বা অনেকগুলি কন্টুর যখন থাকে তখন আমরা বলি কন্টুরস। তোমাদেরকে এটি প্র্যাকটিক্যালে করতে হবে, যে কারণে এই বিভিন্ন শব্দগুলির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখন দেখো যে প্রতীক চিহ্নের সাহায্যেও কিন্তু আমরা মানচিত্র উপস্থাপন করতে পারি, যেমন ডট ম্যাপ, বৃত্ত ম্যাপ, পাই ম্যাপ, তারপর হচ্ছে গোলক বা বর্গক্ষেত্র ম্যাপ, প্রবাহ রেখা মানচিত্র, ঘনত্ব জ্ঞাপক মানচিত্র বা ডেনসিটি ম্যাপ। ডট ম্যাপটা হচ্ছে কি, যে আমরা যখন কোনো সংখ্যাকে ডটের সাহায্যে উপস্থাপন করি, যেমন ধরো যে কোনো জায়গার জনসংখ্যা ঘনত্ব দেখানোর জন্য আমরা ডট ব্যবহার করি, বা ধানের উৎপাদন দেখানোর জন্য আমরা ডট ব্যবহার করি। ধরে নিলাম যে 50,000 লোকের জন্য আমরা একটা ডট ব্যবহার করছি, তাহলে রাজশাহীর জনসংখ্যা যদি 10 লাখ হয় তাহলে 10 লাখের জন্য কয়টা ডট হবে, সেই অনুযায়ী সিটি কর্পোরেশনের ম্যাপের উপর আমরা ডটের সংখ্যা বসাবো। তাহলে এই ধরনের ম্যাপকে আমরা বলি ডট ম্যাপ। আর সার্কেল ম্যাপটা হচ্ছে কি, যে আমি ধরে নিলাম যে 1 লক্ষ মানুষের জন্য 1 সেন্টিমিটারের একটা বৃত্ত আঁকবো,
তাহলে 10 লক্ষ মানুষের জন্য 10 সেন্টিমিটার একটা বৃত্ত আঁকবো। তাহলে এইভাবে যদি আমরা বিভিন্ন জনসংখ্যাকে বৃত্তের মাধ্যমে প্রকাশ করি, তাহলেও কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি যে ঢাকার জনসংখ্যা কত, রাজশাহীর জনসংখ্যা কত, বা মানে ওই বৃত্তের সাইজ দেখে। তাহলে এই ধরনের মানচিত্রকে আমরা বলি সার্কেল ম্যাপ। আবার তোমরা দেখবে যে একটা মানচিত্রে কি করা হয়, পাই ডায়াগ্রাম আঁকা হয়। অর্থাৎ আমরা কি করি যে একটা জায়গার মানচিত্র আঁকি, মানচিত্র এঁকে সেখানে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের বিষয়গুলিকে পায়ের মাধ্যমে দেখাই। যেমন ধরো যে আমরা যদি সোজা ইয়ে করি যে একটা ক্লাসে 100 জন ছেলে মেয়ে থাকে, তার মধ্যে যদি 50 জন বা এই 60 জন যদি ছেলে হয় আর 40 জন যদি মেয়ে হয়, যদিও আমি ম্যাক্সিমাম সময় দেখে থাকি যে তোমার মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা কম হয়ে থাকে। তাহলে এই যে 60 জনের জন্য 60% এলাকা আর 40% এলাকা, তাহলে একটা বৃত্তকে যদি এরকম 360 ডিগ্রি সেই হিসাবে যদি রেশিও করে বৃত্তের একটা বড় অংশকে ছেলে আর ছোট অংশ দিয়ে যদি মেয়ে দেখাই, বা একটা বড় অংশ দিয়ে মেয়ে আর একটা ছোট অংশ দিয়ে যদি ছেলে দেখাই, তাহলে এই ধরনের মানচিত্রকে আমরা বলি কি, পাই মানচিত্র। সাধারণত 2 বা তার অধিক একই ধরনের বস্তুকে উপস্থাপনের জন্য আমরা এই ধরনের মানচিত্র অঙ্কন করে থাকি। গোলক বা বর্গ মানচিত্র সেটা অনেকটাই সার্কেল ম্যাপের মতোই, আমরা এটা আলাদা করে বলবো না। আর ফ্লো ডায়াগ্রাম হচ্ছে কি, যে কোনো জিনিসকে যদি চার্টের মাধ্যমে আমরা উপস্থাপন করি মানচিত্রে, তাহলে সেটিকে আমরা ফ্লো ডায়াগ্রাম ম্যাপ বলবো। আর ডেনসিটি ম্যাপ হচ্ছে যেমন জনসংখ্যার ঘনত্বকে যদি আমরা দেখাই, যে জনসংখ্যার ঘনত্ব যদি 500-র উপরে হয় তাহলে একরকম, জনসংখ্যার ঘনত্ব যদি 500-র নিচে হয় তাহলে আরেক রকম, জনসংখ্যার ঘনত্ব যদি 300-র কম হয় বা 300-র বেশি হয় তাহলে তার কালার আরেক রকম। এইভাবে যদি আমরা দেখাই তাহলে সেটিকে আমরা বলি ঘনত্ব বা জ্ঞাপক মানচিত্র। তো এই যে আমরা মানচিত্র দেখলাম যে মানচিত্রের কতগুলি উপাদান থাকে, অর্থাৎ যে বস্তুগুলি দ্বারা মানচিত্র প্রস্তুত করা হয় সেটিকে আমরা বলি মানচিত্রের উপাদান। তো আমরা যদি দেখি যে মানচিত্রের উপাদানগুলি কি কি, তাহলে আমরা দেখব যে মানচিত্রে সাধারণত 12 ধরনের উপাদান ব্যবহার করা হয়। যেমন প্রথম উপাদানটাই হচ্ছে কি, যে একটা সমতল পৃষ্ঠ, এবং সেই সমতল পৃষ্ঠ হিসেবে সাধারণত আমরা কাগজ ব্যবহার করি। এর একটা নির্দিষ্ট স্কেল থাকে, নির্দিষ্ট ধরনের সংকেত থাকে, তার নির্দিষ্ট দিক থাকে। যেমন উপরের দিক হচ্ছে উত্তর, অক্ষাংশ দ্রাঘিমাংশের একটা জালক থাকে অর্থাৎ অভিক্ষেপ থাকে, একটা মানচিত্রের বহিঃসীমা থাকে, একটা মানচিত্রের অন্তঃসীমা। তোমরা দেখবে যে একটা মানচিত্র অঙ্কন করা হয় একটা বক্সের মধ্যে, তাহলে এই যে বক্সটা, সেই বক্সটাকে আমরা বলি সীমারেখা। তো তোমরা দেখবা যে একটা সীমারেখার ভেতরে আরেকটা বক্স থাকে, সেই বক্সের ভেতরে মানচিত্র থাকে, তাহলে এই ভেতরের বক্সটাকে অন্তঃসীমা। প্রত্যেকটা মানচিত্রে একটা শিরোনাম থাকে, যেমন আমরা মানচিত্র বললাম যে দক্ষিণ এশিয়া, তাহলে এই যে এটা হচ্ছে শিরোনাম এবং উপশিরোনাম। প্রত্যেকটা মানচিত্রে বা এটা কিন্তু সংকেত না। ইন্ডেক্সের বিষয়টা হচ্ছে কি, যে ইন্ডেক্সের বিষয়টা একটু আলাদা। এটা হচ্ছে কি, যে কোন কোন এলাকা নিয়ে এই মানচিত্রটা সেটা কিন্তু বলা থাকে। যেমন তোমরা দেখেছো যে আমি যখন বাংলাদেশের মানচিত্র দেখালাম তখন ইনসেটে কি করা হলো, যে ইনসেটে দক্ষিণ এশিয়া দেখানো হলো। তাহলে এই যে ইনসেটে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে আইডেন্টিফাই করা, সেটাই মানচিত্রের সূচি, যে আমি আসলে কোন অংশটাকে এই মানচিত্রে উপস্থাপন করছি। শীট নাম্বার, যেমন আমরা যে আন্তর্জাতিক মানচিত্রের কথা বললাম যে 45 এনজি বা 45 এফজি, তাহলে এইটাই হচ্ছে তোমার কি, সরি এনএফ, তাহলে এটাই হচ্ছে শীট নাম্বার। প্রত্যেকটা মানচিত্র কোন সালের জরিপের উপর ভিত্তি করে তৈরি সেই সন দেয়া থাকে। আর মানচিত্রে থাকে প্রকাশের সন, তাহলে জরিপের সন আলাদা, প্রকাশের সন আলাদা। সিরিজের বিষয়টা হচ্ছে কি, যে এই যে একটা মানচিত্রের শীট, সেই মানচিত্রটাকে যদি আরো ডিটেলস দেখানোর জন্য আমরা সেটাকে 4 ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে আলাদা আলাদা সিরিজ। আর হচ্ছে গ্রিড রেফারেন্স, আমরা কখনো কখনো মানচিত্রের দূরত্ব পরিমাপের জন্য অক্ষাংশ দ্রাঘিমাংশের বাইরেও কতগুলি রেখা অঙ্কন করি, যেগুলি মিটারে দূরত্ব পরিমাপ করা থাকে, তাহলে সেইগুলিকে আমরা বলি গ্রিড। কিংবা ম্যাট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতিতে যদি যাই, তাহলে আমরা যেমন 1 ইঞ্চিতে 1 মাইল স্কেলের যে ম্যাপ, সেই ম্যাপে আমরা দেখব যে গ্রিডটা দেয়া থাকবে গজে, 1000 গজে। তাহলে এই বিষয়গুলি হচ্ছে মানচিত্রের উপাদান।
মানচিত্র কতগুলি বিষয় আমাদেরকে চিন্তা করতে হয়, সেটা হচ্ছে যে মানচিত্র যে ব্যবহার করবে তার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা। যেমন আহ, তুমি যে মানচিত্রটা পড়বা সেই মানচিত্রটা আর একজন বাচ্চার জন্য যে মানচিত্র সেই মানচিত্র কিন্তু এক হবে না। আবার দেখা যাবে যে তোমার চাইতে সিনিয়র যে, তাহলে তার মানচিত্রটা আর এক রকম হবে। তাহলে আমি যার জন্য মানচিত্র আঁকবো তার বয়স এবং শিক্ষাগত যোগ্যতাটা গুরুত্বপূর্ণ। কোন উদ্দেশ্যে মানচিত্র অঙ্কন করব সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমার উদ্দেশ্য যদি আহ, নির্ধারিত না হয় তাহলে সেই অনুযায়ী অভিক্ষেপ আমি নাও নিতে পারি, অর্থাৎ অভিক্ষেপে ভুল হতে পারে। যেমন আমি নেভিগেশনাল ম্যাপের জন্য একটা মানচিত্র অঙ্কন করলাম, সেখানে কনিক্যাল প্রজেকশন ব্যবহার করলাম, তাহলে কিন্তু সেটা দিয়ে নেভিগেট করা কঠিন। এই ক্ষেত্রে আমাদের সাধারণত মার্কেটরের অভিক্ষেপ ব্যবহার করতে হয়। মানচিত্রের নির্ভুলতা, অর্থাৎ মানচিত্রটা কতটা নির্ভুল তার উপর কিন্তু আমার কি করে যে মানে কতটা নির্ভুল মানচিত্র আঁকতে হবে সেটাও কিন্তু আঁকার সময় আমার বিবেচ্য বিষয়। যেমন আমি যদি একটা ডিটেলস প্ল্যান তৈরি করতে যাই তাহলে তার নির্ভুলতা অনেক বেশি দরকার হয়। মানচিত্রের স্থায়িত্বের উপর নির্ভর করে যে এই মানচিত্রটা কেমন কাগজে আঁকবো। যদি আমার হোমওয়ার্কের জন্য হয় তাহলে আমি একটা নর্মাল পেজে আঁকবো। আর যদি আমি মনে করি যে না এটা আমি সংরক্ষণ করব, তাহলে আমি মোটা কাগজে আঁকবো এবং মজবুত কাগজে আঁকবো, যেন এটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা সম্ভব হয়। অথবা আমি কাপড়ের উপরে আঁকবো। মানচিত্রের বিষয়বস্তু, মানচিত্রে আসলে আমি কি দেখাতে চাচ্ছি, আমার থিমটা কি, এটা কিন্তু আমাকে আঁকার সময় চিন্তা করতে হবে। মানচিত্রে কোন ধরনের প্রতীক বা সংকেত আমি ব্যবহার করব সেটি কিন্তু আমাকে আগের থেকেই নির্ধারণ করে নিতে হবে। মানচিত্রের কতটা এলাকা আমি দেখাবো তার উপর নির্ভর করে আমাকে কি করতে হবে, পেপার সিলেকশন করতে হবে, স্কেল সিলেকশন করতে হবে। তারপর মানচিত্রের স্কেল, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বলেছি যে যদি স্কেল ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা কি করব, যে মানচিত্র যে কাগজের উপর বা যে এলাকার উপর আঁকতে চাচ্ছি সেটা পারবো না। আর মানচিত্র অঙ্কনের বিভিন্ন কলাকৌশল বা টেকনিক আছে, সেই টেকনিকগুলি আমাকে আগের থেকেই নির্ধারণ করে রাখতে হবে। আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আমরা আগামী ক্লাসে স্কেলের বিস্তারিত বিষয়গুলি নিয়ে কথা বলবো। এত আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।